এইচএসসি 2021 শর্ট সিলেবাস শুধু বিজ্ঞান বিভাগের জন্য। তো বিজ্ঞান বিভাগের এই ভিডিওতে থাকবে যে বিজ্ঞান বিভাগের যে সাবজেক্টগুলো আছে সেগুলো প্লাস বাংলা, ইংরেজি এবং যে আইসিটি সবগুলো A to Z থাকবে। কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, তারপর হায়ার ম্যাথ ফার্স্ট, সেকেন্ড বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, A to Z থাকবে। তো সর্বপ্রথম বাংলা দিয়ে শুরু করি। তো বাংলার প্রথম পত্র দেখো কি কি আছে। গদ্য, অপরিচিতা। জাস্ট আমি এখানে সিরিয়াল গুলো বলে যাই, হ্যাঁ। তো এই যে এখানে প্রয়োজনীয় ক্লাস সংখ্যা লেখা আছে, এগুলো শিক্ষকরা তাদের পড়ানোর সুবিধার্থে চেঞ্জও করতে পারে। এটা জাস্ট শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। সর্বপ্রথম আছে অপরিচিতা, তারপরে আছে আমার পথ, তারপর বায়ান্নার দিনগুলো, রেইনকোট, তারপর হচ্ছে নেকলেস। যেগুলো যেগুলো বলবো সেগুলো কিন্তু সম্পূর্ণ পড়তে হবে। তারপর হচ্ছে ঐক্যতান, তারপর সাম্যবাদ, তাহারই পড়ে মনে, সেই অস্ত্র, ফেব্রুয়ারি 1969, তারপরে লাল সালু, সিরাজউদ্দৌলা। আর এখানে সর্বমোট 42টি ক্লাসের মাধ্যমে এটা শেষ করানো হবে। আচ্ছা, এখন বাংলা দ্বিতীয় পত্র দেখি। তো বাংলা দ্বিতীয় পত্র যে প্রমিত বাংলা বইটা আছে, অর্থাৎ যে কোনো একটা বাংলা বই নিতে পারো। নেওয়ার পর সেখানে অধ্বনির উচ্চারণ, এ ধ্বনির উচ্চারণ, এখানে কিন্তু অনেকগুলো বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, এখানে আরো অনেকগুলো ছিল, জাস্ট এখানে অধ্বনির উচ্চারণ এবং এ ধ্বনির উচ্চারণটা নেওয়া হয়েছে এবং শব্দের উচ্চারণ। আচ্ছা, তারপর আর বাংলা প্রথম পত্রে যে বোর্ড কোশ্চেনটা হবে সেটা বিগত বছরগুলোতে ঠিক যেভাবে কোশ্চেন হতো ঠিক একইভাবে হবে এবছরও, জাস্ট সিলেবাসটা শর্ট করা হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে বাংলা বানানোর নিয়ম, বাংলা একাডেমির প্রমিত বাংলা। তো এই বইয়ের বাংলা বানানটা শিখবো। বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানোর নিয়ম, তারপর শুদ্ধ বানান, তারপর বাংলা ভাষার ব্যাকরণের শব্দ শ্রেণী বিভাগ ও ক্রিয়াপদের শ্রেণী বিভাগ, তারপর হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্দেশকরণ, তারপর হচ্ছে বাংলা শব্দ গঠন, উপসর্গ, সমাস। তো এখানে উপসর্গের সংজ্ঞা, শ্রেণী বিভাগ ও প্রয়োজনীয়তা। তারপরে ব্যাস বাক্য সহ সমাস বাক্য নির্ণয়, অর্থাৎ ব্যাস বাক্য ধরা এমসিকিউর মধ্যে থাকবে অথবা রিটেনে 5 মার্কসের জন্য আসতে পারে, সেখান থেকে সমাস ওইটা কোন সমাসে কোন বাক্যের মধ্যে পড়ে সেটা বলে দিতে হবে। তারপর হচ্ছে বাক্যতত্ত্ব, বাক্য, সার্থক বাক্যের বৈশিষ্ট্য সমূহ, বাক্যের শ্রেণী বিভাগ, এটা কত প্রকার, এগুলো আসতে পারে এমসিকিউর জন্য। তারপর বাক্যান্তর, বাংলা ভাষার অপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, তারপর পারিভাষিক শব্দ এবং অনুবাদ, তারপর দিনলিপি লিখন ও প্রতিবেদন রচনা, তারপর হচ্ছে বৈদ্যুতিক চিঠি ও আবেদনপত্র, সারাংশ ও ভাব সম্প্রসারণ, তারপর সংলাপ ও ক্ষুদে গল্প রচনা, তারপর এখানে যে রিটেন পার্টে যে অংশটুকু, এই যে এখানে সংলাপ ও রিটেন পার্টে যে অংশটুকু, এই যে পারিভাষিক শব্দ এবং অনুবাদন, তারপর হচ্ছে ইংরেজি একটা লেখা থাকবে সেটাকে বাংলাতে অনুবাদন করতে হবে, তারপর দিনলিপি লিখন ও প্রতিবেদন রচনা, তারপর বৈদ্যুতিন চিঠি ও আবেদনপত্র, তারপর সারাংশ ও ভাব সম্প্রসারণ, তারপর হচ্ছে সংলাপ ও ক্ষুদে গল্প রচনা, এবং তারপরে সর্বশেষে প্রবন্ধের লিখন বিষয়সমূহ। তো এটা নৈতিকতা, এই জিনিসগুলো ফলো করে এটা লিখতে হবে, হ্যাঁ। তো এটা বলে দিই, নৈতিকতা ও মূল্যবোধ, বিজ্ঞান ও প্রযুক্তি, এই রিলেটেড টপিকগুলো, তারপর হচ্ছে জাতীয় চেতনা, তারপর শিল্প ও অর্থনীতি, তারপর হচ্ছে সাম্প্রতিক বিষয়। আচ্ছা, তারপরে এখন এটা কোশ্চেন প্যাটার্নটা কিভাবে হবে সেটাও বলে দেওয়া আছে। দেখো, বাংলা উচ্চারণের নিয়ম সর্বপ্রথম আছে। বাংলা উচ্চারণের নিয়ম, এটা 5 মার্কস। তারপর বাংলা বানানের নিয়ম 5 মার্কস। তারপর বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী 5 মার্কস। তারপর হচ্ছে বাংলা শব্দ গঠন, উপসর্গ ও সমাস, এখানেও 5 মার্কস। তারপর হচ্ছে বাক্যতত্ত্ব 5 মার্কস, কোশ্চেন এগুলো 5 মার্কস করে থাকবে। তারপর বাংলা ভাষার অপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ 5 মার্কস। তো এখানে টোটাল 30 মার্কস হবে গ্রামারের উপর। আর বাকি যে 70 মার্কস হবে যে রিটেনের উপর, পারিভাষিক শব্দ একটি ও অনুবাদ থেকে একটি, মোট 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্ন উত্তর দিতে হবে, অর্থাৎ ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজি এরকম নিতে বলবে। তারপর দিনলিপি লিখন থেকে একটি ও প্রতিবেদন রচনা থেকে একটি, মোট 2টি প্রশ্ন থাকবে আর একটি প্রশ্নের উত্তর দিতে হবে। বৈদ্যুতিন চিঠি থেকে একটি ও আবেদনপত্র থেকে একটি, মোট 2টি প্রশ্ন থাকবে আর একটি প্রশ্নের উত্তর দিতে হবে। সারাংশ থেকে একটি ও ভাব সম্প্রসারণ থেকে একটি, মোট 2টি প্রশ্ন থাকবে আর একটি প্রশ্নের উত্তর দিতে হবে। সংলাপ থেকে একটি ও ক্ষুদে গল্প রচনা থেকে একটি, মোট 2টি প্রশ্ন থাকবে আর একটি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এগুলো সবগুলো হচ্ছে 10-10 করে, এতক্ষণ যা বললাম
এই যে হলো পরিবেশিক শব্দ থেকে সংলাপ, এটা হচ্ছে 10 মানে 10 মার্ক করে সবগুলো। আর এখন হচ্ছে প্রবন্ধ নিবন্ধ রচনা, যে 5টি বিকল্প থাকবে, যে কোনো একটি রচনা লিখতে হবে, একটাই 20 মার্ক। আচ্ছা এখন দেখি ইংলিশ ফার্স্ট পেপার। ইংলিশ ফার্স্ট পেপারে যে যে ইউনিটগুলো বলবো সেগুলো কিন্তু সম্পূর্ণ পড়তে হবে। ওকে, তো এখানে ইউনিট 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, তারপরে 4 আছে, 4 এর নাম হচ্ছে ট্রাফিক রেগুলেশন, তারপরে 5, তারপরে 7 আছে, তারপরে 12 আছে। তো এখানে দেখো 7 এর পরে কিন্তু এখানে 12 মানে 5টার মতো বাদ দেওয়া হয়েছে। আচ্ছা তারপর এখন দেখি এখানে টোটাল মানে 42টা ক্লাসের মাধ্যমে এটি শেষ করানো হবে। আর এখানে মার্ক ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে দেখো, এখানে সিন প্যাসেজ সিন কম্প্রিহেনশন 55 মার্কস। তো সেখানে প্যাসেজ 1 এ একটা সিন প্যাসেজ থাকবে, সেখানে কোশ্চেন থাকবে 10টা এমসিকিউর মতো, যেগুলো সেই 10টা কোশ্চেন 10 মার্ক। তারপর হচ্ছে কোশ্চেন অ্যান্সার 5টা থাকবে 3 করে 50 মার্কস। আচ্ছা এবার আনসিন প্যাসেজ থেকে এবার ধরো আরেকটা সিন প্যাসেজ থেকে থাকবে উইথ ক্লু, 10টা 10 মার্কস থাকবে, যে 2 নম্বরে। তারপর আবার আনসিন প্যাসেজ থেকে উইদাউট ক্লু থাকে, হ্যাঁ উইদাউট ক্লু 10টা 10 মার্কস। তারপর রিয়ারেন্স 10 মার্কস। তারপর এখন হচ্ছে রাইটিং পার্টে প্যারাগ্রাফ আছে, স্টোরি রাইটিং এবং ফর্মাল লেটার। আচ্ছা তো এখন দেখি আমরা ইংলিশ সেকেন্ড পেপার। ইংলিশ সেকেন্ড পেপারে কি কি আছে দেখো, সর্বপ্রথম আছে সেন্টেন্স পড়তে হবে। এখানে সেন্টেন্সের মধ্যে কি কি পড়তে হবে, মডিফায়ার, সেন্টেন্স কারেক্টর, পাঞ্চুয়েশন, এগুলো। তারপর ওয়ার্ড ফরমেশনে কি কি পড়তে হবে আমি জাস্ট এই সাইডগুলো বলে দিই। সিনোনিম এন্ড অ্যান্টোনিম, তারপর ফ্রেজ, নাউন ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, ভার্বাল ফ্রেজ, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, তারপর হচ্ছে ক্লজ কি কি শিখতে হবে, মেইন ক্লজ, তারপর সাবঅর্ডিনেট ক্লজ, তারপর কোঅর্ডিনেট ক্লজ, তারপরে নাউন ক্লজ, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, তারপরে অ্যাডভার্বিয়াল ক্লজ। আচ্ছা তারপরে হচ্ছে এই যে ইউজ অফ নাউন, তো এখানে কাউন্টেবল, আনকাউন্টেবল, অ্যাবাস্টিক, কমন নাউন, এগুলো শিখতে হবে। মানে নাউনের 5 প্রকার, তো সেখান থেকে 4টে শিখতে হবে। আচ্ছা তারপরে হচ্ছে প্রিপোজিশন, তো প্রিপোজিশন শিখতে হবে। রাইট ফর্ম ভার্ব শিখতে হবে, যেটা সাবজেক্ট এগ্রিমেন্ট ভার্ব এর মধ্যে পড়ে। তো তারপর হচ্ছে রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব, তারপর ভি ভার্ব, ফাইনিট ভার্ব, নন ফাইনিট ভার্ব, তারপর ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব, তারপর হচ্ছে ইনফিনিটিভ ভার্ব, জিরান্ড, পার্টিসিপাল, মডেলস, এগুলো পড়তে হবে। তারপর টেন্সের প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স, এগুলো শিখতে হবে। তারপর হচ্ছে অ্যাডভার্ব এন্ড অ্যাডভার্বিয়াল, সেখানে অল অ্যাডভার্ব এন্ড অ্যাডভার্বিয়াল শিখতে হবে। তারপর ন্যারেশন চেঞ্জিং শিখতে হবে। এবং তারপরে হচ্ছে দেখো টেক্সট বুক থেকে কম্পোজিশন যেগুলো ফলো করে, এখানে কম্পোজিশন ফর্মাল লেটার শিখতে হবে। তারপরে হচ্ছে এই যে ফর্মাল লেটার, তারপরে প্যারাগ্রাফ শিখতে হবে, তারপর হচ্ছে এই তো এগুলোই। আচ্ছা এখন কোশ্চেন প্যাটার্নটা দেখি কিভাবে কোশ্চেন হবে। দেখো সর্বপ্রথম গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লু, তো এটা প্রিপোজিশন থাকবে এখানে, ফর প্রিপোজিশন। তো এখানে 14টা হাফ করে 7 মার্কস। তারপর হচ্ছে উইথ ক্লু এখানে কিরকম হতে পারে, উপরে দেওয়া থাকে ওয়াজ, বর্ন, হ্যাভ টু, মানে এখানে টেন্সের ইউজগুলো থাকে ম্যাক্সিমাম টাইম, তো ওইগুলোই এখানে 16টা থাকবে, হাফ করে 8 মার্কস। আচ্ছা তারপর হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স 7টা 7 মার্কস, উইথ ক্লজ অথবা ফ্রেজ, এই দুটি থেকে আসবে। তারপর হচ্ছে রাইট ফ্রম ভার্ব, সাবজেক্ট এগ্রিমেন্ট ভার্ব, এগুলো 14টা হাফ করে 7 মার্কস। তারপর হচ্ছে নেরেটিভ স্টাইল, ডিরেক্ট টু ইনডিরেক্ট, আচ্ছা ঠিকই আছে ন্যারেশন, তো এটা 5 মার্কস। তারপরে মডিফায়ার 10টা হাফ করে 5 মার্কস। তারপর হচ্ছে সেন্টেন্স ক্যারেক্টার্স 14টা হাফ করে 7 মার্কস। তারপরে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম হাফ করে 14টা 7 মার্কস। তারপর হচ্ছে পাঞ্চুয়েশন 14টা ভুল থাকবে, হাফ করে 7 মার্কস। তারপরে এখন দেখো ফর্মাল লেটার 10 মার্কস। তারপর প্যারাগ্রাফ থাকবে 50 মার্কস। তো তোমরা একটাকে মানে শর্ট প্যারাগ্রাফ বলো, আরেকটাকে কি বলো, কম্পোজিশন বা বাংলায় রচনা। তো এখানে হচ্ছে তারপর রচনা এখানে 50 মার্কস। আচ্ছা তো এখন দেখি আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারে কি কি আছে। কেমিস্ট্রি ফার্স্ট পেপার বলতে পুরা বইটাই দিছে, মানে এটা 50% সিলেবাস, এটাকে বলা যায় না। দ্বিতীয় অধ্যায় দিয়েছে গুণগত রসায়ন, তারপরে তৃতীয় অধ্যায় দিয়েছে মৌলের পর্যায়বৃত্ত, ধর্ম ও রাসায়নিক বন্ধন। যে অধ্যায়গুলো বলবো সেই অধ্যায় কিন্তু একদম সম্পূর্ণ পড়তে হবে। আচ্ছা তারপর চতুর্থ অধ্যায়, এখানে দেখো দ্বিতীয় অধ্যায়ে কিন্তু ব্যবহারিকের তালিকা আছে। তারপরে চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন, ব্যবহারিকের তালিকা আছে এটা। তারপরে হচ্ছে পঞ্চম অধ্যায়
কর্মমুখী রসায়ন। তো এখন ব্যবহারিক গুলো কি কি একটু পড়ে শুনি। কপার 2+, তারপর অ্যালুমিনিয়াম 2+, তারপর সোডিয়াম 2+, তারপর NH4+, তারপর হচ্ছে ক্লোরিন মানে মাইনাস, উপরে মাইনাস, তারপর হচ্ছে তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি এভাবে বলছি। তারপর হচ্ছে SO4 উপরে 2-, তারপর হচ্ছে এখানে CO3 উপরে 2-। আয়নের সিক্ত পরীক্ষা, তারপর খাদ্য লবণ থেকে বিশুদ্ধ লবণের কেলাস তৈরি, তারপর ক্যালরিমিতি পদ্ধতি, অক্সালিক অ্যাসিডের দ্রবণ তাপ নির্ণয়, তার ভিনেগার প্রস্তুতি। আর প্রশ্নের ধারা ও মান বন্টন বিগত বছরগুলোতে ঠিক যেভাবে কোশ্চেনটা ছিল এবছরও ঠিক একইভাবে কোশ্চেনটা হবে। আচ্ছা, আমি ব্যবহারিকটাকে একটু জুম করে দেখাই যাতে তোমরা যদি না দেখো তাহলে দেখতে সুবিধা হয়। এই যে এখন আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আর একটু জুম করি। এই যে, তো এই যে কপার 2+, এই যে অ্যালুমিনিয়াম 3+, তো এখন এগুলো তোমরা দেখতে পাচ্ছ আশা করি। আচ্ছা, তো এখন দেখবো কেমিস্ট্রি সেকেন্ড পেপার। সেকেন্ড পেপারে পুরো বইটাই বলতে গেলে দিয়েছে। প্রথম পত্র পরিবেশ রসায়ন, তারপর প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন, দ্বিতীয় অধ্যায় জৈব রসায়ন, তারপর তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়ন, তারপর চতুর্থ অধ্যায় তড়িৎ রসায়ন। জাস্ট পঞ্চম অধ্যায়টা বাদ দেওয়া হয়েছে। আর এখানে ব্যবহারিকের অংশ কি কি আছে দেখো, আমি একটু জুম করে তোমাদেরকে পড়ি। এই যে দেখো, কার্যকরী মূলক, হ্যাঁ, OH অ্যালকোহল, যেখানে কিন্তু একটা বন্ড আছে, এই যে বন্ড আছে অ্যালকোহল, তারপরে বন্ড CHO, তারপরে এখানে দেখো গ্রেটার দেন CO বন্ড COOH শনাক্তকারী পরীক্ষা। আচ্ছা, তারপর হচ্ছে মোলার ঘনমাত্রার দ্রবণ প্রস্তুতি, এবং তারপর হচ্ছে ট্রাইট্রেশনের মাধ্যমে অজানা দ্রবণ অ্যাসিড অথবা ক্ষারের পরিমাণ নির্ণয়, তারপর জারণ বিজারণ ট্রাইট্রেশনের মাধ্যমে দ্রবণ বিদ্যমান ধাতব আয়ন পরিমাণ নির্ণয়। আচ্ছা, তো এখানে যে কোশ্চেন প্যাটার্নটা বিগত বছরগুলোতে যেভাবে কোশ্চেন ছিল ঠিক একইভাবে কোশ্চেনটাই হবে এবারও। আচ্ছা, তারপরে দেখি আমরা উচ্চতর গণিত। উচ্চতর গণিতে দেখি কি কি আছে। এটা কিন্তু হাফ সিলেবাসেও কম করা হয়েছে, মানে 50% কে আরো কম করা হয়েছে বলতে গেলে। দেখো, প্রথম ম্যাট্রিক্স ও নির্ণয়, তারপর হচ্ছে তৃতীয় সরলরেখা। এখানে দেখো যে কয়েকটা জিনিসকে তোমাদের খুবই সুবিধা হয়েছে। দেখো এখানে নবম অধ্যায় দিয়েছে অন্তরীকরণ, রিলেটেড যে টপিকগুলো আছে সেগুলো কিন্তু বাদ দেওয়া হয়েছে। নবম অধ্যায়ে কিন্তু এত ত্রিকোণমিতি এত নাই কিন্তু, হ্যাঁ, মানে পড়তে গেলে তোমরা তখন বুঝতে পারবে ত্রিকোণমিতির ইউজ নাই কিন্তু এখানে ম্যাক্সিমাম যে ডিডিএক্স, এই ইউজগুলো ডিফারেন্সিয়ালি ইউজ, তারপরে দশম অধ্যায়ে যোগজীকরণ, মানে এই দুটো অধ্যায় সম্পূর্ণ পড়তে হবে, এবং 1 আর 3। আর এখানে যে ব্যবহারিকের অংশ আছে সেটা হচ্ছে রেখা বিভক্তিকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়, তারপরে সরল রেখা সমীকরণের লেখচিত্র অঙ্কন, তারপর লেখচিত্র হতে সরল রেখার সমীকরণ নির্ণয়, y=fx সমীকরণে লেখ ও x অক্ষ আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলের আসন্ন মান নির্ণয়। আর প্রশ্নের ধারাটা বিগত বছরগুলোতে ঠিক যেভাবে কোশ্চেনটা ছিল এই বছরও ঠিক একইভাবে কোশ্চেনটা হবে। তো 28টা ক্লাসের মাধ্যমে তোমাদের এই যে পাঠ্যসূচিটা আছে শেষ করানো হবে। ওকে, তো এবার আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে যাই। উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে দেখো কোন কোন অধ্যায় আছে। চতুর্থ অধ্যায় আছে বহুপদী ও বহুপদী সমীকরণ, তারপর ষষ্ঠ অধ্যায় আছে কণিক, তারপরে সপ্তম অধ্যায় আছে যে অধ্যায়গুলো বলবো এগুলো সম্পূর্ণ পড়তে হবে, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ। আর অষ্টম অধ্যায় স্থিতিবিদ্যা। আচ্ছা, তো এই যে তারপর ব্যবহারিকের অংশ, তার লেখের সাহায্যে একাধিক বলের লব্ধি নির্ণয় করতে। এই যে দেখো ব্যবহারিকের অংশ, লেখের সাহায্যে একাধিক বলের লব্ধি টপিক। তারপর হচ্ছে লেখের সাহায্যে সমীকরণের সমাধানের আসন্ন মান নির্ণয়। এটা কিন্তু উপরের ঠিকই আছে। তারপর পরাবৃত্তের লেখচিত্র অঙ্কন, তারপর উপবৃত্তের উপকেন্দ্র দ্বিকাক্ষ উপকেন্দ্রিকতা দেওয়া থাকলে এগুলো খাতায় লিখে নাও, দেওয়া থাকলে উপবৃত্ত অঙ্কন, তারপর বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের লেখচিত্র অঙ্কন, তারপর হচ্ছে লেখের সাহায্যে একাধিক বলের লব্ধি নির্ণয়। আর কোশ্চেন প্যাটার্নটা বিগত বছরগুলোতে যেভাবে ছিল ঠিক একইভাবে এবছরও কোশ্চেন প্যাটার্নটা থাকবে। আচ্ছা, এবার জীববিজ্ঞান প্রথম পত্রে জীববিজ্ঞান যে সিলেবাসটা দিচ্ছে এটা দেখলে তো পুরাই মাথা নষ্ট, কারণ এত শর্ট সিলেবাস তার হয় না। দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন, তারপর হচ্ছে সপ্তম অধ্যায়
নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ। তারপরে হচ্ছে অষ্টম অধ্যায় টিস্যু ও টিস্যুতন্ত্র। নবম অধ্যায় উদ্ভিদ শারীরতত্ত্ব। তারপরে দশম অধ্যায় উদ্ভিদ প্রজনন আর ব্যবহারিকের অংশ কি কি আছে। দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন। তারপর সপ্তম অধ্যায় নগ্নবীজী ও আবৃতবীজী। তারপর অষ্টম অধ্যায় টিস্যু ও টিস্যুতত্ত্ব। এখানে ব্যবহারিকের অংশটাই তারা মেনলি গুরুত্ব দিয়েছে, সেই অধ্যায়গুলো রেখেছে। তারপর হচ্ছে নবম অধ্যায় উদ্ভিদ শারীরতত্ত্ব। তারপর নবম অধ্যায় উদ্ভিদ শারীরতত্ত্ব। এখানে যে যে জিনিসগুলো দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন থেকে মাইটোসিস বিভাজন বিভিন্ন পর্যায়ে স্থায়ী স্লাইড অথবা মডেল পর্যবেক্ষণ করে কিছু লিখতে হবে চিত্র এঁকে। তারপর হচ্ছে ল্যাভাসিয়া গোত্র শনাক্তকরণ। তারপর হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের মূল ও কাণ্ড প্রস্থচ্ছেদ করে পর্যবেক্ষণ, চিত্র অঙ্কন ও শনাক্তকরণ। সালোক সংশ্লেষণের ওটা ছিল অষ্টম অধ্যায়। এবার নবম অধ্যায় দেখি সালোক সংশ্লেষণে কার্বন ডাই অক্সাইড গ্যাসের অপরিহার্যতা পরীক্ষা। আচ্ছা, তার পরবর্তী হচ্ছে অবাধ শোষণের পরীক্ষা। এই যে তোমরা আশা করি দেখতে পাচ্ছ। আশা করি তোমরা এখন পুরো সম্পূর্ণ ক্লিয়ার দেখতে পাচ্ছ। আচ্ছা, তারপর আমরা বায়োলজি সেকেন্ড পেপারে যাই, কি কি আছে। বায়োলজি সেকেন্ড পেপারে দেখো, এটাও কিন্তু অনেক শর্ট করেছে। প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। তারপর দ্বিতীয় অধ্যায় প্রাণীর পরিচিতি। তারপর হচ্ছে তৃতীয় অধ্যায় মানব শারীরতত্ত্ব, পরিপাক ও শোষণ। তারপরে দেখি চতুর্থ অধ্যায় কি আছে, মানব শারীরতত্ত্ব, রক্ত ও সঞ্চালন। তো এখানে দেখো প্রথম অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায় আছে, তৃতীয় অধ্যায়, তারপরে চতুর্থ অধ্যায়, তারপরে একাদশ অধ্যায়। হুট করে একাদশ অধ্যায়, মাঝখানে অনেকগুলো অধ্যায় কিন্তু নাই। জিনতত্ত্ব ও বিবর্তন, এত শর্ট সিলেবাস। এখানে 35টা ক্লাসের মাধ্যমে শেষ করানো হবে। তারপর ব্যবহারিকের অংশ দেখো, প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। তারপর প্রথম অধ্যায় এখানে যে জিনিসগুলো আসবে, নন করাটার বিভিন্ন পর্বের যে কোনো 5টি নমুনা প্রাণী পর্যবেক্ষণ। তার প্রথম অধ্যায়ের ব্রাটিবাটার বিভিন্ন শ্রেণীর যে কোনো 5টি নমুনা প্রাণী পর্যবেক্ষণ। দ্বিতীয় অধ্যায় প্রাণীর পরিচিতি, ঘাসফড়িং অথবা আরশোলার মুখ উপাঙ্গ পর্যবেক্ষণ। তারপর দ্বিতীয় অধ্যায় প্রাণীর পরিচিতি, ঘাসফড়িং অথবা আরশোলার পরিপাকতন্ত্র ও গ্রন্থি পর্যবেক্ষণ। তারপর দ্বিতীয় অধ্যায় প্রাণীর পরিচিতি, রুই অথবা টাকি মাছের রক্ত সংবহন তন্ত্র পর্যবেক্ষণ। তারপর তৃতীয় অধ্যায় মানব শারীরতত্ত্ব, পরিপাক ও শোষণ। চতুর্থ অধ্যায় মানব শারীরতত্ত্ব, রক্ত ও সঞ্চালন। আচ্ছা, তো এই তো এতটুকু ছিল জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের সিলেবাস। তারপরে আমরা দেখবো ফিজিক্স। তো ফিজিক্স প্রথম পত্রে দেখি কি কি আছে। প্রথম অধ্যায় ভৌত জগৎ ও পরিমাপ। তার পরবর্তীতে দেখো এগুলো ব্যবহারিক অংশ নিচে লেখা আছে। দ্বিতীয় অধ্যায় ভেক্টর। তো ভেক্টরের এখানে আংশিক, ব্যবহারিকের আংশিক দেওয়া হয়েছে, সম্পূর্ণ না। আচ্ছা, তারপরে হচ্ছে চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে নিউটনীয় বলবিদ্যা। তারপর হচ্ছে পঞ্চম অধ্যায় কাজ, শক্তি ও ক্ষমতা। তারপর অষ্টম অধ্যায় পর্যাবৃত্তের গতি। দশম অধ্যায় আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। তারপর ব্যবহারিক স্ক্লোরোমিটার ব্যবহার করে একটি গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধ পরিমাপ। তারপর একটি ফ্লাই হুইলের জড়তার ভ্রামক নির্ণয়। একটি এটা ব্যবহারিকের অংশ। আমি আবার একটু বলি ব্যবহারিকের অংশটুকু। স্ক্লোরোমিটার ব্যবহার করে একটি গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধ পরিমাপ। আমি একটু ঝুম করে দেখাই তোমাদেরকে। আচ্ছা, তারপর হচ্ছে একটি ফ্লাই হুইলের জড়তার ভ্রামক নির্ণয়, একটি স্প্রিং এর বিভব শক্তি পরিমাপ। তারপরে একটি স্প্রিং ধ্রুবক নির্ণয়। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে যে কোশ্চেনের মান বন্টনটা বিগত বছরগুলোতে যেভাবে ছিল ঠিক একইভাবে এবছরের কোশ্চেনটা হবে। ওকে, তো ফিজিক্স ফার্স্ট পেপার শেষ। এবার হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপারে দেখি কি কি আছে। প্রথম অধ্যায় তাপ গতিবিদ্যা। তৃতীয় অধ্যায় জলতড়িৎ। তারপর সপ্তম অধ্যায় ভৌত আলোক বিজ্ঞান। অষ্টম অধ্যায় পদার্থ বিজ্ঞানের সূচনা। দশম অধ্যায় সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। এই অধ্যায়টা বাদ দিলে তোমাদের আরো সুবিধা হতো, এত শর্ট করছে, এটারও বাদ দিলে আরো শর্ট হইতো। থাক, সেমিকন্ডাক্টর আছে, অনেক সুবিধা। আচ্ছা, এটা ভবিষ্যতে অনেক কাজে লাগবে। এটা ব্যবহারিক অংশ দেখে কি কি আছে। তাপের যান্ত্রিক সমতা নির্ণয়। মিটার ব্রিজ ব্যবহার করে কোনো তারের আপেক্ষিক রোধ নির্ণয়। ডায়োডের পূর্ণ ব্রিজ ব্যবহার করে একটি
পরিবর্তী প্রবাহকে একমুখী প্রবাহে রূপান্তর। তারপর হচ্ছে 4 নাম্বার হচ্ছে এটা হচ্ছে ব্যবহারিকের অংশ। আমি আর একটু জুম করে দেখাই। সমন্বিত বর্তনী ব্যবহার করে গেট বর্তনীর কার্যক্রম ট্রুথ টেবিল যাচাই। এটা এই যে টিটি ট্রুথ টেবিল, এটা আইসিডি তো তোমরা পড়েছো আশা করি। এটা এন্ড গেট, অর গেট, নর গেট। এখন আমরা আইসিডি সিলেবাসটা লিখবো। তো দেখি আইসিডি সিলেবাসে কি কি আছে। দেখো, প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ, সম্পূর্ণ অধ্যায়টাই পড়তে হবে। আচ্ছা, এখানে এই জিনিসগুলো আছে, এটা হচ্ছে মেইন টপিক আর এটা হচ্ছে তার সাব টপিক। যেমন আর্টিকেল হচ্ছে মেইন টপিক আর AND হচ্ছে তার সাব টপিক। আচ্ছা, তো এই জিনিসগুলো এখান থেকে পড়তে হবে। আমি একটু জুম করে দেখাই। মেইন বইয়ে যেগুলো লেখা আছে ঠিক একই জিনিস এখানে। বিশ্বগ্রামের ধারণা, যোগাযোগ ব্যবস্থা, এখানে সবগুলোই আছে। হ্যাঁ, কোনো কিছু বাদ দেওয়া হয়নি। তারপর হচ্ছে দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন ও সিস্টেমস ও নেটওয়ার্কিং। আচ্ছা, তার পরবর্তী দেখো কোন অধ্যায় আছে? তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস 3.1-2 দুটোটাই পড়তে হবে, মানে দুইটাই পড়তে হবে। সরি, 3.1টা পড়বে আর 3.2টা এখানে পড়া লাগবে না। এই দেখো, সংখ্যা আবিষ্কার, ইতিহাস, তারপর সংখ্যা পদ্ধতি, তারপর হচ্ছে রূপান্তর, বাইনারি, যোগ বিয়োগ, চিহ্নযুক্ত সংখ্যা, 2 এর পরিপূরক, কোড, তো এগুলোই। চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML, এগুলো পড়তে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে এই অধ্যায়টা কিন্তু সম্পূর্ণ পড়তে হবে। এখন এখানে ব্যবহারিকের অংশ আছে কিনা আমি দেখিয়ে দিই একবার। এই যে HTML এ ফরম্যাটিং ট্যাগের ব্যবহার, এটা ব্যবহারিকের অংশ আছে। তারপর হচ্ছে প্যারাগ্রাফ, হেডিং, কালার এবং বিন্যাসের ব্যবহার। তারপর ওয়েব পেজ ও বুলেট এবং নাম্বারিং লিস্টের ব্যবহার, এটা ব্যবহারিক অংশে আছে। তারপর হচ্ছে হাইপারলিংক, চিত্র যোগ করা, এগুলো ব্যবহারিক অংশে নাই। এই দুটো অংশ, হাইপারলিংক এবং চিত্র যোগ করা, এই দুটো ব্যবহারিক অংশে নাই। আমি আর একটু জুম করে তোমাদেরকে দেখাই জিনিসটা, তাহলে তোমরা আশা করি ক্লিয়ারলি দেখতে পাবে। এই যে এখন আশা করি দেখতে পাচ্ছ। এখন দেখো, ওয়েব পেজ এবং ছবি সংযোজন এবং হাইপারলিংক এর ব্যবহার। তারপর টেবিল, এটা কিন্তু নাই, টেবিল জিনিসটা নাই। জাস্ট এই যে হাইপারলিংক এর ব্যবহার, ওয়েব পেজ এবং ছবি সংযোজন, এগুলো স্ক্রিনশট দিয়ে তারপরে ফটোকপি করে ব্যবহারিক খাতায় যোগ করে তারপর জমা দিতে হবে। এক এক কলেজে এক নিয়ম নিতে হয়, নেয়। তো দেখো তোমাদের কলেজে কোন নিয়মে নেয়। আচ্ছা, তারপর HTML এ টেবিল তৈরিকরণ এবং ডাটা প্রবেশ। তারপর হচ্ছে HTML এ ফ্রেমের ব্যবহার, ওয়েব পাবলিকেশন এর ধারণা, এটা কিন্তু নাই। ওয়েব পাবলিকেশনের ধারণা নাই কিন্তু। ওয়েব পেজ ডিজাইনিং, তারপর ওয়েবসাইট পাবলিশিং। হ্যাঁ, এই কয়েকটা। আর দেখি ব্যবহারিকের অংশ আর আছে কিনা। না, এখানে 3.1 চ্যাপ্টারটি আংশিক আছে, অর্থাৎ বাকি অংশ 3.2 এর অংশটা কিন্তু নাই। হ্যাঁ, ব্যবহারিক আর নাই। তো এই পর্যন্তই আজকের এই সিলেবাসটি ICT। তো পরবর্তী ভিডিওতে অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো থাকবে। আর এই চ্যানেলটি তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, যাতে করে তারাও শিক্ষা রিলেটেড বিভিন্ন নিউজ পেতে পারে। আমার চ্যানেলে আমি যেসব ভিডিওগুলো ছাড়ি সেগুলো একদম যাচাই বাছাই করে তারপরে ভিডিওগুলো আপলোড করি। শুধু একটা টপিক পাইলাম আর ধুমধাম করে ভিডিও ছাড়তে থাকতাম সারাদিন, এরকম কিন্তু আমি করি না। ওই নিউজটা একদম সত্য হলে তারপরে আমি ছাড়ি। ওকে, অনেক সময় দেখা যায় ফেসবুকে বিভিন্ন নতুন নিউজ বের হয়ে ঠাস করে উল্টাপাল্টা একটা নিউজ দেয়, তো পোলাপাইন ওটাতে ক্লিক করে। তো তখন বিভিন্ন ইউটিউবাররা কি করে, যারা এডুকেশনাল রিলেটেড, তারা ওই নিউজটা নিয়ে একটা মানে ভিডিও বানানো শুরু করে। আমি এরকম করি না, আমি ওই নিউজটা একদম সত্যতা যাচাই করে যখন এটা আমি নিশ্চিত হবো এটা মানে ঠিক আছে অথবা এটা ঠিক হওয়ার সম্ভাবনা 95%, তারপরে যে আমি ওইটা আপলোড করি। তোমরা আমার চ্যানেলটা ঘুরে আসে দেখতে পারো, আমি কোনো ফেক মানে ভুল নিউজ এই পর্যন্ত কোনো সময় আপলোড করিনি। আর এডুকেশনাল রিলেটেড যাতে স্টুডেন্টদের টাইম বাঁচে তাই সেটা যাচাই বাছাই করি, আপলোড দিই। ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।